স্বাগত দুপুরের মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছেন সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। যুদ্ধে বাস্তুচ্যুত নারী ও শিশুদের অধিকার এবং স্বাস্থ্য সেবায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। বৈশ্বিক সংলাপের উদ্বোধন। কক্সবাজারের লালপাহাড়ে র্যাবের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী আরসার গুলি বিনিময়, 2 জন গ্রেফতার, গ্রেনেড সহ অনেক অস্ত্র গোলা বারুদ জব্দ। এবং জিম্মি দশার ভয়ঙ্কর দিনগুলোর কথা ভুলতে পারছেন না 23 নাবিক, তবে মনোবল ঠিক রেখে ফের যেতে চান জাহাজী জীবনে। এবারে বিস্তারিত। যুদ্ধে বাস্তুচ্যুত বিশেষ করে নারী এবং শিশুদের অধিকার এবং স্বাস্থ্য সেবায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকার এক হোটেলে ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বিষয়ক ICPD 30 বৈশ্বিক সংলাপে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ICPDর 30তম বার্ষিকী এবছর। এটিকে উপলক্ষ করেই আয়োজন করা হয় জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক ICPD 30 বৈশ্বিক সংলাপ। দুদিনব্যাপী এই সংলাপের আয়োজনে UNFP'র সাথে রয়েছে বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে পরিবর্তনশীল জনসংখ্যার চ্যালেঞ্জ এবং সম্ভাবনার অনুসন্ধানই এবারের সংলাপের মূল বিষয়বস্তু। আলোচনায় জায়গা করে নেয় ভবিষ্যৎ জনসংখ্যা পরিসংখ্যান, মাতৃ, শিশু ও প্রবীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য ও গ্রামীণ জনগোষ্ঠীর ক্রম পরিবর্তনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা। And the creation of the Sofia Alliance, a platform for sharing best practices and fostering international collaboration. With the power of technological advances, governments now have the potential to prepare for their likely demographic futures, including through needed policy changes. We also need to focus on such issues as international migration and the uneven distribution of populations. নারীদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে সক্ষম করার প্রস্তুতির উপর জোর দেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান যুদ্ধে বাস্তুচ্যুত নারী ও শিশুদের অধিকার ও স্বাস্থ্য সেবায় সবাইকে এগিয়ে আসার। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারস্পরিক আর্থিক সহায়তা বাড়াতে অংশীজনদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে। এ লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। ICPDর লক্ষ্যমাত্রা পূরণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়ার লালপাহাড়ে চলা অভিযানে বিদেশি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড এবং রকেট সেল সহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার এবং আরসার 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি আরসার আস্তানা শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত রাত 2টা থেকে অভিযান শুরু করে পুরো লাল পাহাড় ঘিরে ফেলে র্যাব। এ সময় সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে, তখন র্যাবও পাল্টা গুলি ছোড়ে। সকাল 9টা পর্যন্ত অভিযানে একটি আস্তানা থেকে 2 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
সেখান থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল। বেলা 11:30টায় লালপাহাড় এলাকায় ব্রিফিং করেন র্যাবের হেডকোয়ার্টারের মিডিয়া এবং গণমাধ্যম শাখার পরিচালক। যে এই সন্ত্রাসী গোষ্ঠী তারা পাহাড়ের এই দুর্গম অঞ্চলগুলো ব্যবহার করে এবং তারা দিনের বেলায় তারা কখনো কখনো সমতলে নেমে আসে, ক্যাম্পগুলোতে অবস্থান নেয়, আবার রাতের বেলা তারা ফিরে যায়, মিয়ানমারে প্রবেশ করে এবং এরপরে সে এই এক্সপ্লোসিভ এবং অন্যান্য বিষয়ের উপরে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে পুনরায় সে বাংলাদেশে অনুপ্রবেশ করে। আমাদের যে দুজন আটককৃত যে দুজন অপরাধী সলিম মাস্টার, তার বিরুদ্ধে 3টি হত্যা মামলা সহ একাধিক মামলার খবর আমরা পেয়েছি। আর পরবর্তী যে আরেকজন যে তার সহযোগী অর্থাৎ রিয়াজ, এই রিয়াজের নামেও একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। জিম্মি দশা থেকে 23 নাবিক ঘরে ফিরেছেন ঠিকই, তবে গল্পে আড্ডায় উঠে আসছে তাদের ভয়ঙ্কর সেই সব দিনের কথা। সোমালিয়া দস্যুদের ভারী অস্ত্রের মুখে পড়ে জীবন শঙ্কায় থাকা স্মৃতিগুলো দাগ কেটে আছে তাদের মনে। তবুও মনোবল ঠিক রেখে তারা আবারও যেতে চান জাহাজি জীবনে। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপো। জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার পর দেশে পরিবারের সাথে নাবিকদের আজ এক নতুন সকাল, যার অপেক্ষায় ছিলেন এমভি আবদুল্লাহ জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খানও। পরিবারের সাথে আড্ডায় আর গল্পে নির্ঘুম কেটেছে গত রাত। ঘরে ফেরার আনন্দের রেশ যেন কাটছেই না। 15 বছরের নাবিক জীবনে এর আগে দস্যুতার কবলে পড়তে হয়নি তাকে, তাই জিম্মি দশার দিনগুলো তার জীবনে দাগ কেটে থাকবে আমৃত্যু। ভয়ঙ্কর ও দুঃসহ সেসব স্মৃতিচারণ করতে গিয়ে জানান জিম্মিকালীন সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা। ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধজাহাজ ও দস্যুদের মুখোমুখি অবস্থানের দিন ভারী অস্ত্রের গোলাগুলিতে প্রাণহানির শঙ্কায় ছিলেন তারা সবাই। আটলান্টা শিপ কিন্তু ফায়ারিং শুরু করছে, তবে ওগুলো ফাঁকা ফায়ার ছিল। আমরা তো দেখতেছিলাম না, আমরা সবাই হাঁটু গেড়ে ব্রিজে হাত তুলে বসেছিলাম। যখন গোলাগুলিটা শুরু হলো, আওয়াজ শুনতেছিলাম, তখন আমরা আরও বেশি আতঙ্কিত যে মনে হয় এরা ফায়ারিং শুরু করছে। তবে কিছুক্ষণ পর ওরা স্টপ হয়ে গেল, তখন বুঝলাম যে না, ওগুলো আসলে ফাঁকা ফায়ার করছে। এরপরে এই কিছুক্ষণ পর আটলান্টা জাহাজটা দূরে সরে গেল আর কি। তার মতো একই অভিজ্ঞতার কথা জানান দেশে ফিরে আসা অন্য নাবিকরাও। যখন আক্রান্ত হয়েছে এরপরে তো আমাদের দিনগুলো খুবই উৎকণ্ঠায় কাটছে, ভয় ভীতিতে কাটছে। সবসময় তো বন্দি ছিলাম এখানে, বন্দুকের নলের মধ্যে ছিলাম। বুঝুন তো, একে পরিবেশ সবসময় টিকার লোড করা থাকতো। কোন সময় যদি একটা চাপ পড়ে যায়, কার গায়ে চলে আসে বন্দুক বুলেটটা। প্রেশার যা গেছে আমাদেরকে বুঝতে দেন। ক্যাপ্টেন স্যার আমাদেরকে প্রচুর মনোবল জুগিয়েছেন, সব সময় বিপদে হাসি খুশি ছিলেন। উনি সব ধরনের সাপোর্ট আমাদেরকে দিয়েছেন। তো সেকেন্ড অফিসার আটক হওয়ার পরে আমি গেলাম, আমি দেখি সেকেন্ড অফিসারকে তারা 4টা AK-47, পরে জানি এগুলো AK-47 তাক করে আছে, প্লাস আমার দিকে 2 জন। আমি যখন ব্রিজে ঢুকলাম, আমি হাত তুলে সারেন্ডার করে আমি বললাম বাংলাদেশি মুসলিম। যতই থাকুক ভয়, সমুদ্রের মায়ায় আটকে যাওয়া নাবিকরা আবারও ফিরতে চান সমুদ্রে। অন্তত এই কারণে যে সমুদ্র ছেড়ে যাব এরকম কোনো ইয়ে নেই। সমুদ্রের প্রতি মায়াটা বরাবরের মতো এখনো আছে, সমুদ্রেই ফিরে যাব ইনশাল্লাহ। জিম্মি দশা পার হয়ে 62 দিন পর ঘরে ফিরেছেন 23 নাবিক। পরিবার আর বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়ে চাঙা মনোবল নিয়ে আবারও তারা ধরবেন জাহাজ মাস্তুল। উত্তাল সমুদ্রে গাইবেন জীবনের জয়গান, প্রত্যাশা সবার। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। সারা দেশে কোথাও মোটরসাইকেল চালক হেলমেট না পরলে পাম্পে তেল দেওয়া হবে না। চালক এবং আরোহীর হেলমেট বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করতে যাচ্ছে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানীতে বিআরটিএর সদর দপ্তরে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় তিনি একথা বলেন সড়কে যেন ফিটনেসবিহীন গাড়ি কারো চোখ ফাঁকি দিয়ে না চলতে পারে, সেজন্য গাড়িগুলোকে ডাম্পিং করে স্ক্র্যাপ করা হবে। অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কেউ যেন উচ্চ হর্ন না বাজাতে পারে। আজকের সভায় সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, জানান মন্ত্রী। এত উন্নয়নের পরও সড়কে এত দুর্ঘটনা কেন, এমন প্রশ্ন তুলে ক্ষোভও জানান তিনি। ঢাকা সিটিতে যে কৌশল, আমরা মোটরসাইকেলে 2 যাত্রী হেলমেট সহ, এটা আমার মনে হয় 98% আমরা সফল হয়েছি। এটা সারা বাংলাদেশে
এভাবেই নো হেলমেট নো ফিউল। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সকালে সচিবালয়ে বন এবং পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। পরে মন্ত্রী জানান, নির্বাচনকালে সাময়িক সময়ের জন্য বাংলাদেশের প্রতি দেশটির মনোভাব ভিন্ন থাকলেও এখন এদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং বন্যা মোকাবেলার পাশাপাশি বন সুরক্ষায়ও প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় আগামীতে নাসা থেকে প্রয়োজনীয় আগাম তথ্য পাওয়ার সম্ভাবনার কথাও জানান মন্ত্রী। সক্ষমতা বাড়ানোর জন্য আমরা গবেষণার উপরে আমরা জোর দিয়েছি, আমরা আধুনিক প্রযুক্তির উপরে জোর দিয়েছি। যেমন নাসার বেশ কিছু স্যাটেলাইট আছে, বর্তমানে এগুলো কয়েকটা দেশের তারা নানান ধরনের তথ্য দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে পর্যায়ক্রমে। সেখানে বাংলাদেশের বিষয়টাও তারা বিবেচনা করবে এবং এটা হয়তো আমরা খুব কম মূল্যে বা হয়তো বিনামূল্যেও পেতে পারি। সিলেটে পূর্ব নির্ধারিত নতুন হারে হোল্ডিং ট্যাক্স আদায় কার্যকর হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। এতে বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের। প্রতিবাদে নেমেছেন আন্দোলনে। এই অবস্থায় হোল্ডিং ট্যাক্স সহনীয় করতে প্রতি ওয়ার্ডের জন্য রিভিউ বোর্ড গঠনের কথা জানিয়েছেন সিটি মেয়র। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি সিলেট মহানগরীতে আবাসিক ভবনের প্রতি বর্গফুটে 5 টাকা এবং বাণিজ্যিক ভবনের প্রতি বর্গফুটের জন্য 8 টাকা কর আদায় করা হচ্ছে। প্রাথমিকভাবে সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের মধ্যে পুরাতন 27টিতে যেখানে বাড়ির নম্বর রয়েছে সেগুলোতে শুরু হয়েছে কর আদায় কার্যক্রম। এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন নগরবাসী। মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি দিয়ে দাবি জানান তারা। যার 1000 টাকা তারা করে ইলেকশন বিজানে 25,000 টাকা, 50,000 টাকা, আমার 8,200 টাকা, ও জায়গা বিজানে 1,57,000 টাকা, 1,57,000 টাকা। কিন্তু আমরা তো কোনো আয় নাই, কিচ্ছু নাই। স্টেক হোল্ডারদের সাথে কোনো আলোচনা করলেন, কিসের ভিত্তিতে করলেন, বেস লাইনটা কি, তার ক্রাইটেরিয়নটা কি, মাপকাঠিটা কি? 4 টাকার কস্ট 400 টাকা হয়ে গেল। এটা তো কোনো বুদ্ধিতে ধরে না। অন্যদিকে দীর্ঘ লাইনে ভোগান্তির মধ্যে চলছে এই কর পরিশোধ। আমরা অবশ্যই আমরা ট্যাক্স দিতে চাই, কিন্তু এই ট্যাক্সটা এইরকম না যে আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তা দিয়ে দিবেন। মেয়র মহোদয় প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমাদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে পূর্বের নির্ধারিত হোল্ডিং ট্যাক্সটা যে অ্যাসেসমেন্ট সেটা বাতিল করে নতুনভাবে সবাই সাথে আলোচনা করে একটা কর নির্ধারণ। নাগরিক সমাজের আন্দোলনের মুখে হোল্ডিং ট্যাক্স সহনীয় করতে প্রতি ওয়ার্ডের জন্য রিভিউ বোর্ড গঠনের কথা জানিয়েছেন সিটি মেয়র। হোল্ডিং ট্যাক্স হোল্ডার তারা হোল্ডিং ট্যাক্সটা যাতে একটু কষ্ট করে হলে দেন। কারণ হলো আমরা এই শহরের উন্নয়নের স্বার্থে, এই শহরের রাস্তাঘাট ডেভেলপমেন্ট, ড্রেন, কালভার্ট, স্কুল, কলেজ, ক্লিনিক, এগুলোর স্বার্থেই কিন্তু ওনাদেরকে আমরা বিশেষ ভাবে অনুরোধ করবো, সবার কাছে যাব এবং অনেকেই যদি কষ্ট পায় থাকেন। এবং আমরা একটা জিনিস মেকশিওর করতে চাই, যেটা হলো যে কোনো নাগরিক আমাদের কাছে আসতে পারবেন। আমাদের রিভিউ বসবে, রিভিউ বোর্ডের সাথে সামনে আসবেন, কথা বলবেন এবং তাদেরকে সহনীয় অবস্থায় নিয়ে আসা হবে। সিলেট মহানগরীর প্রায় 75,000 হোল্ডিং এর বিপরীতে 113,07,445 টাকা কর আদায়ের অনুমোদন দেওয়া হয় 2021 সালে। এ সময় বাস্তবসম্মত নয় বিবেচনায় নির্ধারিত হারে কর আদায় স্থগিত করে সিলেট সিটি কর্পোরেশন। মাছরাঙা নিউজ ডেস্ক। যশোর ও নরসিংদীতে বোরোর বাম্পার ফলন হয়েছে, তবে বাজারে ধানের ন্যায্য দর না পাওয়ায় হাসি নেই কৃষকের মুখে। ডেস্ক রিপোর্ট। মাঠে মাঠে চলছে ধান কাটা। যদিও যশোরে নাবি জাতের কিছু ধান এখনো পুরো পাকেনি। ঝড় বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কায় আগেভাগেই আধা পাকা ধান ঘরে তুলছেন কৃষকরা। এবছর ধানের খুব ভালো ফলন পাচ্ছি, 25 থেকে 26 মণ পর্যন্ত ধান যাবে বিঘা ভুঁই আশা করা যায়। এই জন্য আমরা খুব পাড়াপাড়ি করতেছি, এই রোদের বাতাসের জন্য আমরা তাড়াতাড়ি রোদ বাতাস কিচ্ছু মানছি না।
প্রতিমন ধান উৎপাদনে কীটনাশক, সেচ ও শ্রমিক মজুরি সহ সব মিলিয়ে অন্তত 1200 টাকা খরচ পড়ছে নরসিংদীর কৃষকদের। অথচ বাজারে মন প্রতি ধান 900 থেকে 1000 টাকায় বিক্রি করায় গুনতে হচ্ছে লোকসান। জিনিসপত্রের দাম বেশি, জিনিসপত্রের দাম যদি কমায় দিত সরকার, তখন মনে করেন একটু আঙ্গ ভালো হইলে, গৃহস্থর ভালো হইলে, ধানের দামটা একটু বাড়াই দিলে তো সুন্দর হইলে। আমরা 3 বেলা খাওয়াইয়া 1100 টাকা বেতন নেই, এরপরে বাজারের বাজার বেশি, আঙ্গলে পুষে না। ধান বুইনা মনে করেন যে টাকা মনে করেন খরচ হয়, তাতে ধান দাইবার গেলে বাদে দেখা গেছে তার থেকে বেশি টাকা লেগে যায়। সরকারে যদি এই জিনিসপত্রের দাম একটু কমায়, ধানের দাম বাড়ায়, তাইলে বাদে ঠিক আছে। তরকারি এগুলো তো অনেক দাম, এখনো 1 কেজি পলতে কিনবার গেলে বাদে 70-80 টাকা লাগে। বৈরী আবহাওয়ায় যাতে ধান নষ্ট না হয় সেজন্য কৃষকদের 80% পাকা ধান কাটার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। পাশাপাশি ধানের ন্যায্য দর নিশ্চিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এবছর ধানের ফলন অনেক ভালো হয়েছে। এবছর রোগবালা এবং পোকামাকড়ও অনেক কম ছিল। তো আমরা ইতিমধ্যে কয়েকটা ফসলের কর্তন করেছি। কর্তনে আমরা বিঘা প্রতি 25 মনের ঊর্ধ্বে আমরা ফলন পেয়েছি। তবে আশা করা যায় আমরা এবছর 25 থেকে 30 মন এই এভারেজ ফলনটা আমরা এবছর পাবো। এবছর আমাদের আবহাওয়া অনুকূলে থাকার জন্য এবং আমাদের অন্যান্য যে সমস্ত যে ধানের যে পরিচর্যা এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতার ফলে এবার কিন্তু আমাদের বাম্পার ফলন হয়েছে। তবে আমাদের যে কৃষকদের যে উৎপাদন খরচ সেটি বর্তমানে দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেই তুলনায় কিন্তু কৃষক কিন্তু বাজারে দাম পাচ্ছে না। আমাদের যে ধানের দর সেটি যদি আরও বৃদ্ধি পেত তাহলে কৃষকরা কিন্তু লাভবান হতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2 জেলাতেই এবার ধান উৎপাদনের লক্ষ্য ছাড়িয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুদ্ধে বাস্তুচ্যুত নারী এবং শিশুদের অধিকার ও স্বাস্থ্য সেবায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। বৈশ্বিক সংলাপের উদ্বোধন। কক্সবাজারের লালপাহাড়ে র্যাবের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী আরসার গুলি বিনিময়ে 2 জন গ্রেফতার, গ্রেনেড সহ অনেক অস্ত্র গোলা বারুদ জব্দ। এবং জিম্মি দশার ভয়ঙ্কর দিনগুলোর কথা ভুলতে পারছেন না 23 নাবিক, তবে মনোবল ঠিক রেখে ফের যেতে চান জাহাজী জীবনে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।